গুড আফটারনুন টু অল অফ মাই স্টুডেন্টস। দেখো, আজকে পিএসসি সিলেবাসে অন্নদা শঙ্কর রায় নির্বাচিত 5টা প্রবন্ধের মধ্যে দেখো প্রথম প্রবন্ধ আলোচনা করতে শুরু করেছি। প্রথম প্রবন্ধের নাম জীবনশিল্পী রবীন্দ্রনাথ। এমন অনেক শিল্পীর কথা আমরা জানি যাদের হাতের ছোঁয়া লেগে পাষাণ হয়েছে অহল্যার মতো সাপমুক্তা সুন্দরী, কিন্তু যাদের নিজেদের জীবনের বেলায় তাদের শিল্পিত্ব খাটেনি, সেক্ষেত্রে তারা অবস্থার দাস এবং তাদের জীবনের আদর্শ কিন্তু দুর্বল। কী ক্ষেত্রে বলছেন দেখো, অথচ শিল্পী নন এমন কোনো মানুষের জীবন একখানি শিল্প সৃষ্টির মতো সযত্ন রচিত, সুসংগত, অবান্তরতা বিহীন। মানে এমন অনেক শিল্পীর কাছে কথা আমরা জানি যে যাদের হাতের ছোঁয়া লেগেই পাষাণ হয়ে যাচ্ছে, হ্যাঁ, শিল্পের অহল্যার সাপমুক্তি ঘটছে, এমন অনেক শিল্পী আছেন। কিন্তু যাদের নিজেদের জীবনের বেলায় শিল্পিত্ব তাদের নিজেদের জীবনের বেলায় কিন্তু শিল্পিত্ব খাটেনি, অন্যদের জীবনের ক্ষেত্রে খেটেছে। সেক্ষেত্রে তারা অবস্থার দাস, তারপরে তাদের সিচুয়েশান, তাদের পরিস্থিতি তাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে এবং তাদের জীবনের আদর্শ কিন্তু দুর্বল, তাদের লক্ষ্য কিন্তু তাদের জীবনের নিজস্ব লক্ষ্যটাও কিন্তু দুর্বল। অথচ শিল্পী নন এমন কোনো মানুষের জীবন একখানি শিল্প সৃষ্টির মতো সযত্ন রচিত, সুসংগত। মানে শিল্পী যারা ছিলেন, মানে শিল্পী নন যারা, এমন কোনো মানুষের জীবন তো আছেই যাদের জীবন একখানা শিল্প সৃষ্টির মতো। তারা শিল্পী আছে, তারা নতুন শিল্প সৃষ্টি করে থাকে। তো সেই শিল্প সৃষ্টির মতো সযত্ন রচিত, সুসংগত, তারা কিন্তু খুবই সুসংগত এবং অবান্তরতা বিহীন। মানে অনেক কিছু শিল্প আছে যেখানে অবাস্তব, মানে অবান্তর কথা, যেমন আমাদের অবান্তর কথা হয়, তেমনই শিল্প সৃষ্টির ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অবান্তরতা থাকে, কিন্তু এক্ষেত্রে অবান্তর বিহীন। রবীন্দ্রনাথের কৃতিত্ব এইখানে যে তিনি তার অপরাপর কাব্যের মতো করে তার জীবনকালকেও ছন্দে মিলিয়ে উপমার ব্যঞ্জনায়, কল্পনায় প্রসারে ও অনুভূতির গভীরতায় একখানি গীতিকাব্যের ঐক্য দিয়েছেন। দেখো, রবীন্দ্রনাথের এখানেই কিন্তু একটা মানে কি বলবো, তার কৃতিত্ব যে অপরাপর কাব্যের মতো করে তার জীবনকালে তার নিজের জীবনের সাথে ছন্দে মিলিয়ে নিয়ে উপমায়, ব্যঞ্জনায়, কল্পনায় প্রসারে অনুভূতির যে গভীরতা, তার নিজের মধ্যে যে অনুভূতির গভীরতা, সে অনুভূতির গভীরতায় একখানি গীতিকাব্যের ঐক্য রচনা করেছেন, যেটা কিন্তু তার জীবনের ছন্দের সাথে মেলে। সেটি বেশ একটি গোটা জিনিস হয়েছে, ভাঙা বা অসম্বন্ধ হয়নি, তো অন্তর্বিরোধ সম্পন্ন বা অসঙ্গতি বহুল হয়নি। তবে অসঙ্গতি নয়, সেখানে সঙ্গতিপূর্ণ। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কৃতি হলো তার জীবন, এটা তার শ্রেষ্ঠ কৃতি, তার জীবন। তিনি কত কিছু করেছেন, এত কিছু লিখেছেন, গান লিখেছেন, নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, তার সাহিত্যকৃতি পুরো পৃথিবী বিখ্যাত। কিন্তু তার সাথে তিনি জমিদারিও সামলেছেন, অনেক কিছু, শান্তিনিকেতন করেছেন, অনেক কিছু ব্যাপার আছে। তো অনেক তার যে কীর্তি, তার অনন্য কীর্তি বিস্তৃত হয়ে যাবার পরও তার এই কীর্তিটি জীবিত মানুষের আন্তরিকতম যে জিজ্ঞাসা, কেমনভাবে বাঁচবো, সেই জিজ্ঞাসার একটি সত্য ও নিঃশব্দ উত্তর হয়ে চিরস্মরণীয় হবে। যেমন এখানে বলছেন যে একটা ধরো এমন হলো যে তার অন্যান্য সব ধরনের কীর্তির মধ্যে যেগুলো আমি বললাম, তার মধ্যে তিনি ছবিও আঁকতেন, তার মধ্যে সবগুলো বিস্তৃত হলে তার জীবনের যে একটা কীর্তি আছে, যেটা হলো জীবিত মানুষের আন্তরিকতম যে জিজ্ঞাসা, আমি কেমনভাবে বাঁচবো, এই জীবিত মানুষের কেমনভাবে বাঁচবো, তিনি যে সত্য অনুসন্ধান করতেন, আত্ম অনুসন্ধান যাকে বলে, তিনি আত্ম অনুসন্ধিৎসু ছিলেন। তো সেই কেমনভাবে বাঁচবো, সেই জিজ্ঞাসার একটি সত্য ও নিঃশব্দ উত্তর হচ্ছে চিরস্মরণীয় হবে। দেশের অতি বড় দুর্গতির দিনে যখন পরিপূর্ণ জীবনের আদর্শকে লোকে যুগপৎ উপহাস, ভয় ও সন্দেহ করছে, তখন রামমোহন রায়ের জন্ম। এমন একটা সময় রামমোহনের জন্ম হয়েছে, সেই সময় কিন্তু তিনি যেহেতু সমাজ সংস্কারক ছিলেন, আমরা রামমোহনকে সমাজ সংস্কারক বলে থাকি। এবার তিনি সমাজ সংস্কারকই ছিলেন, জাগরণের স্রষ্টা ছিলেন তিনি। তো দেশের যখন দেশের খুব একটা খারাপ সময়, সেই সময়ে দুর্গতির দিনে পরিপূর্ণ জীবনের আদর্শকে লোকে যুগপৎ যখন ভয় ও সন্দেহ করছে, তখন রামমোহনের জন্ম হয়েছে। এই মহাপুরুষ শাশ্বত ভারতবর্ষকে আবিষ্কার করে তাকে একটি বৃহত্তর পরিধির মধ্যে প্রতিষ্ঠিত করেছেন, বিস্তৃতি লাভ করেছে তাকে ধরে। আচ্ছা, এর কাছে রবীন্দ্রনাথ পেলেন দেশকালের অতীত হয়ে বাঁচবার দৃষ্টান্ত। এর কাছ থেকে রবীন্দ্রনাথ পেয়েছেন দেশকালের অতীত হয়ে থাকবার দৃষ্টান্ত। না, আধুনিক ভারতবর্ষের জনক ঋষি মহর্ষি দেবেন্দ্রনাথের
মহর্ষি রবীন্দ্রনাথের জন্ম। মহর্ষি রবীন্দ্রনাথের পিতা ছিলেন এবং তিনি বলছেন তার কাছে রবীন্দ্রনাথ পেলেন ঋষির দৃষ্টি মানে দেবেন্দ্রনাথের কাছ থেকে তিনি পেয়েছিলেন ঋষির দৃষ্টি ও মহত্বের প্রতিনিয়ত আকাঙ্ক্ষা। ঠাকুর পরিবারে প্রাচীন ভারতবর্ষ ও আধুনিক পৃথিবীর সমন্বয় ঘটেছিল। এই যে ঠাকুর পরিবারের প্রাচীন ভারতবর্ষ এবং আধুনিক পৃথিবীর একটা সমন্বয় ঘটেছিল, যে প্রাচীন ভারতবর্ষের সাথে আধুনিক পৃথিবী কেমন হবে, এইটা একটা নতুন চিন্তা ভাবনা, যে দুটোকে মেলবন্ধন করা, একটা সমন্বয় সাধন, যেটা রবীন্দ্রনাথ দেখিয়ে দিয়ে গেছেন। রবীন্দ্রনাথের মধ্যে সেই জিনিসটা ছিল, সেই কারণে কিন্তু রবীন্দ্রনাথ কখনো পুরনো হন না। যৌবনারম্ভে মহর্ষির উপনিষদের পৃষ্ঠা কুড়িয়ে পান ও মৃত্যুর অল্পকাল পূর্বে তাকে জিওলজির গ্রন্থ পড়ার জন্য দেখা গেল। এই দুটি ঘটনা থেকে ঠাকুর পরিবারের আবহাওয়া অনুমান করা যায়। ধর্মে ও কর্মে, ত্যাগে ও ভোগে, কলায় ও বিদ্যায়, সদাত্ম বিশ্ব মানবিকতায় ঠাকুর পরিবারের শিক্ষা আপনি সম্পূর্ণ ছিল। স্কুল কলেজের অপেক্ষা রাখেনি। এই পরিবারের কাছে ও মধ্যে রবীন্দ্রনাথ পেলেন তার বাল্য ও কৈশোরের শিক্ষা। এই ঠাকুর পরিবারই একমাত্র দেখা যায় সব দিক থেকে সম্পূর্ণ, ত্যাগ আছে, ভোগ আছে, সব আছে, সব বিলাসিতাও আছে। রবীন্দ্রনাথ বিলাসিতার মধ্যেও জীবন কাটিয়েছেন, ত্যাগও করেছেন প্রচুর। তিনি কিন্তু কলা বিদ্যায় পারদর্শী ঠাকুর পরিবারের সকলেই ছিলেন এবং তাদের নিজেদের স্বাজাত্যাভিমান ছিল, স্বজাত্য অভিমান, নিজেদের জাতের প্রতি অভিমান, যে আমি এই মানুষটা, আমি এই। আবার কিন্তু বিশ্ব মানবিকতা বোধ, এই যে বিশ্ব মানবিকতা বোধের ব্যাপারটা কিন্তু রবীন্দ্রনাথ ইনকালকেট করে দিয়ে গেছেন আমাদের মধ্যে, তবেই বিশ্ব মানবতা বোধ আমাদের মধ্যে জাগরিত হোক। ঠাকুর পরিবারে এই সমস্ত কিন্তু স্বয়ং সম্পূর্ণ ছিল। তো স্কুল কলেজের গণ্ডির অপেক্ষায় রাখেনি যে স্কুল কলেজে পড়লেই একমাত্র সেই বিশ্ব মানবতা বোধ জাগ্রত হবে বা নিজের মধ্যে মূল্যবোধ জাগরিত হবে, তা নয়। পরিবারের মধ্যে সব কিছুই ছিল। স্কুল যন্ত্রের কবল থেকে অক্ষত দেহ মন নিয়ে বেরোতে পারা রবীন্দ্রনাথের মতো শক্তিধর ব্যক্তির পক্ষেও অসম্ভব হতো। ভুক্তভোগী মাত্রেই জানেন রুটিন ও এক্সামিনের যুগল হস্তের ঘন ঘন চপেটাঘাতে কল্পনাবৃত্তি অসার হয়ে যায় ও পাঠ্যপুস্তকে নিবদ্ধ হয়ে পর্যবেক্ষণ শক্তি হয় আড়ষ্ট। পাছে প্রকৃতির সঙ্গে পরিচয় ঘটে ও তার ফলে বিক্ষেপজাত হয়। তার দরুন স্কুল ঘরের চারিদিকে চার দেওয়ালের প্রহরীর মতো খারাপ। যাই হোক, উনি বলছেন যে স্বজীবতী, এখানে স্বপলায়তী স্বজীবতী। রবীন্দ্রনাথ স্কুল পালিয়ে নিজের শিক্ষার দায়িত্ব নিজের হাতে নিলেন। স্কুল পালিয়ে নিজের শিক্ষার দায়িত্ব রবীন্দ্রনাথ নিজের হাতে নিয়েছিলেন। রবীন্দ্রনাথ যখন তিনি স্কুলে পড়তেন, স্কুল পালানো একজন বালক ছিলেন, স্কুল পালিয়ে নিজের শিক্ষার দায়িত্ব নিজের হাতে নিলেন। আজও সে দায়িত্বে কিন্তু ঢিলে দেননি। সেই দায়িত্ব মানে নিজের শিক্ষা নিজেই করেছেন, মানে নিজে। দেখো, এমন তো আছেন যে অনেকেই আছে, মানে রবীন্দ্রনাথের ক্ষেত্রে বলছি, যে মানে রবীন্দ্রনাথের সময় যে যারা কিন্তু তিনি কিন্তু চাইলেই কিন্তু অনেক টিচারের কাছেও পড়েছেন, কিন্তু নিজের শিক্ষা বলতে নিজের অন্তর্দৃষ্টি, নিজের জ্ঞান, এগুলো কিন্তু নিজের হাতে নিলেন, যেটা তিনি নিজে বুঝবেন। হ্যাঁ, নিজে যতটা আয়ত্তে আনতে পেরেছেন, সে দায়িত্ব ঢিলে দেননি। নিজেকে শিক্ষিত করে তুলতে, নিজের মধ্যে অন্তর্দৃষ্টি জাগরিত করতে তিনি কিন্তু ঢিলে দেননি। তার মতো বহু বিদ্যা ব্যক্তি যে কোনো দেশে বিরল, কিন্তু অধীত বিদ্যা প্রচার করার ক্ষেত্রে বিদ্যার যে সৌরভ বিকিরণ করাই যথার্থ পাণ্ডিত্য। মানে নিজে জ্ঞানী হব অথচ সেটাকে আমি বিতরণ করব না, সেটা তো কোনো পাণ্ডিত্য হলো না। পাণ্ডিত্য হচ্ছে যে নিজে অধীত বিদ্যা প্রচার করার চেয়ে বিদ্যার সৌরভ বিকিরণ করতে হবে। অধীত যেটা আমি অর্জন করছি সেটা আমি প্রচার করার থেকে নিজের বিদ্যার যে সৌরভ, সেটা থেকে আমি কি মানে আমি লাভ করলাম, মানে আমি কি শিখলাম, সেটা যখন আমি ইনকালকেট মানে সকলের মধ্যে বিতরণ করব সৌরভ, সেটাই হচ্ছে যথার্থ পাণ্ডিত্য। রবীন্দ্রনাথ বিদ্যাকে রসায়িত করে কাব্যে, নাটকে, উপন্যাসে পরিবেশন করেছেন। তিনি উপলব্ধি করেছেন, হ্যাঁ, তিনি বিদ্যাকে উপলব্ধি করেছেন এবং সেগুলো তার প্রতিফলিত হয়েছে। মানে তিনি যেটা জেনেছেন সেটাই যে লিখে দিয়েছেন তা নয়। আর যদি আমাদের কোনো একটা গল্প, উপন্যাস বা নাটক প্রকৃত মানে যিনি আর কি শিক্ষিত বিদ্যার সৌরভ বিকিরণ করতে চান, তিনি যদি আজ বলেন রবীন্দ্রনাথের রক্তকরবী নাটক পড়েছি, রক্তকরবী কেন, মুক্তধারা বা আরও যে সমস্ত নাটক আছে সেগুলো পড়ার পর ওইগুলোই উনি যখন নিজে কিছু সৃষ্টি করছেন, সেখানে আর নতুনত্ব কিছু দিলেন না, বা
ওটার মতো ওইটাই একদম ঝাড়া উনি বললেন ওইটাই বিতরণ করছেন, মানে ওইটা সেটা কি হলো, সেটা কিন্তু বিদ্যার প্রচার করছেন, যে তিনি জ্ঞান অর্জন করেছেন, তিনি বলছেন বিদ্যা প্রচার করছেন। কিন্তু যখন আমি নতুন কিছু সৃষ্টি করছি, যেটা আমি কাব্যে, নাটকে, উপন্যাসে যখন নতুন নিজের থেকে সৃষ্টি করছি, সেটা আমি এতদিনের পড়াশোনা করেছি, আমার জ্ঞান বৃদ্ধি পেয়েছে, জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে, এবার আমি সৃষ্টি করছি, সেটা আমি সৌরভ, সে সৃষ্টিটাই হচ্ছে সৌরভ, সেটাকে বিকিরণ করা বলে। সেটা রবীন্দ্রনাথ করে গেছেন এবং তার ফিলোসফিতেই কিন্তু আমাদের জীবনের পাথেয়, যে ফিলোসফিটাই আমাদের জীবনের সামনে, মানে সব জীবনের সমগ্র জীবনের পাথেয়। আচ্ছা দেখো, পরিবেশন করেছেন, তা নিয়ে থিসিস লেখেননি, ওটা নিয়ে কিন্তু তিনি থিসিসও লিখতে যাননি। তার লঘুতম রচনাতেও মার্জিত বুদ্ধির যে দীপ্তি দেখতে পাই, সে দীপ্তি অশিক্ষিত পটুত্বের নিদর্শন নয়। প্রতিভাশালী ব্যক্তিদের সম্বন্ধে আমাদের একটা ভ্রান্তি আছে, যে তারা বিনা সাধনায় সাফল্য লাভ করেন, যেহেতু তারা দৈব শক্তি সম্পন্ন। প্রতিভাবান ব্যক্তি মাত্রই যে দৈব শক্তি সম্পন্ন এমন ব্যাপার। রবীন্দ্রনাথ ডায়েরি রাখেননি, কিন্তু তার ছিন্নপত্র থেকে জানি তিনি যেমন সব্যসাচী লেখক তেমনই সর্বভূ পাঠক ছিলেন। তিনি কিন্তু সবথেকে বড় পাঠক ছিলেন। রবীন্দ্রনাথ লেখকের সাথে সাথে পাঠকও ছিলেন, ভীষণ বড় পাঠক ছিলেন, এবং তার প্রমাণ পাওয়া যায় তিনি কিন্তু খুব কম বয়সে মেঘনাদ বধ কাব্য পড়ে নিয়েছিলেন। তিনি কিন্তু খুব কম বয়সে অনেক কিছু, যেগুলো হয়তো আমরা অত কম বয়সে পড়ে উঠতে পারি না, কুমার সম্ভব, কালিদাসের সমস্ত কিছু পড়ে ফেলেছিলেন, বঙ্কিমচন্দ্র পড়া হয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে বলবো, বঙ্কিমচন্দ্র অনেক উপন্যাস পড়ে ফেলেছিলেন। তো এক্ষেত্রে জানা যায় যে উনি এত বড় পাঠক ছিলেন, ডায়েরি লেখেননি কিন্তু উনি পাঠক ছিলেন। যাই হোক, কোথায় গেল, সর্বভূ পাঠক, এবং তার পর্যবেক্ষণশীলতা ও কল্পনা কুশলতা কি প্রকৃতির সংসার কি মানবের সংসার, প্রকৃতির সংসার হোক মানবের সংসার হোক, উভয়ের অন্তর্বাহির পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করতে তিনি পেরেছিলেন। তিনি যতটা জ্ঞান তিনি অর্জন করেছিলেন, তিনি সেই জ্ঞান দিয়ে যত পড়াশোনা করেছেন, তার পর্যবেক্ষণশীলতা বেড়েছে, তার কল্পনা কুশলতা বৃদ্ধি পেয়েছে, তার প্রকৃতির সংসার, প্রকৃতি নিয়ে ভাবনা চিন্তার বিস্তার ঘটেছে, মানবের সংসার, সব ক্ষেত্রেই তিনি অন্তর্বাহির দিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে তিনি অনুধাবন করেছেন। স্কুল কলেজে না গেলেও কিন্তু ভদ্র সমাজে এক ঘরে হতে হয়, এবং জীবিকা সম্বন্ধে অতি বড় ধনী সন্তানেরও কিন্তু ভয়ে থাকে। সন্তানের কিন্তু জীবিকা সন্তান, অতি বড় ধনী সন্তানকে জীবিকা কী করে করবো সেইভাবে সেটা কিন্তু ভয় থাকে। রবীন্দ্রনাথ অল্প বয়সে স্কুল ত্যাগ করে তার নিজের দিক থেকে ঠিক করলেও অন্য সকলে নিশ্চয়ই তাকে নিরস্ত্র করবার চেষ্টা করেছিলেন, ও তিনি ভুল করলেন বলে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন। জীবনশিল্পী এমনি করেই নিজের পরিচয় দেন। পশুপক্ষীর ইনস্টিংক্টের মতো শিল্পী প্রকৃতির মানুষের মধ্যেও ইনটিউশনের ক্রিয়া কিন্তু অমোঘ। কোন পথে মহতি বিনষ্টি, তা ওরা লাভ লোকসান তুলনা না করে যুক্তিতর্কের মধ্যে না নেমে আপনার অপবৃত্তি থেকেই উপলব্ধি করেন যে, এবং আত্মহত্যার পথকে সমগ্র শক্তির সহিত পরিহার করেন। আত্মহত্যার পথকে সমগ্র শক্তির সহিত পরিহার করেন। যে প্রকৃত শিক্ষিত হবে, যার মধ্যে অন্তর্দৃষ্টি জাগরিত হবে, যে নিজের মধ্যে নিজেকে মানে আত্ম অনুসন্ধিৎসু মানুষ, যে নিজেকে আত্ম অনুসন্ধানে যে সফলতা অর্জন করবে, সে কখনোই আত্মহত্যার পথ বেছে নেবে না। সে কখনোই সবসময় আত্মহত্যার পথকে পরিহার করবে, এবং সে সব দিক বিচার বিবেচনা করবে। সে সব মানে যেমন রবীন্দ্রনাথের এই প্রবন্ধের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ যেমন করে গেছেন, রবীন্দ্রনাথকে আমরা উদাহরণ হিসেবে যদি নিই, তাহলে ওনার দেখানো পথ, ওনার দার্শনিক যেটা উনি দিয়ে গেছেন, ওনার যে সাহিত্যের সৌরভ বিকিরিত হয়েছে, আমরা যে সেখান থেকে যে শিক্ষা পাচ্ছি, সেটা যদি আমাদের জীবনের মধ্যে, আমাদের জীবনে আমরা যদি অ্যাপ্লাই করে থাকি, তাহলে আমাদের জীবন অনেকটা সুন্দর হবে। রবীন্দ্রনাথের জীবনটাই হচ্ছে, বলেই দিয়েছেন, রবীন্দ্রনাথের জীবনটাই হচ্ছে একটা বিশাল সাহিত্য কীর্তি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রেখো, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্টে জানাও আর কী ক্লাস দরকার, কেমন লাগছে, অবশ্যই রেসপন্স করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাস থাকবে পরের অংশটুকুর আলোচনা। থ্যাংক ইউ সো মাচ।